জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর ঠিক কি ঘটছে এই মুহূর্তে চারপাশে তা নিয়ে এখন চারদিক আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। 23 দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে রেল সেবা। সোমবার থেকে চালু হচ্ছে মালবাহী ট্রেন, তার একদিন পর মঙ্গলবার থেকে চলবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আর 15 আগস্ট হতে পর্যায়ক্রমে আন্তনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার বিকেলে রেলওয়ে বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। আর আন্তনগর ট্রেনের টিকিট সোমবার বিকেল 5টা থেকে কেনা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে 18 জুলাই থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে 1 আগস্ট থেকে সীমিত পরিসরে লোকাল, মেইল, কমিউটার ট্রেন পরিচালনা শুরু হয়। তবে 4 আগস্ট থেকে ফের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায়। তবে আপাতত বন্ধ রয়েছে ক্ষতিগ্রস্ত হওয়া মহাখালী ও বনানী টোল প্লাজার কার্যক্রম। রোববার বিকেল 3টা থেকে টোল আদায় শুরু হয় বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও ও বনানী 1 প্লাজায় আগের নিয়মেই। তবে ক্ষতিগ্রস্ত হওয়া বনানী, চেয়ারম্যান বাড়ি এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুতই এই দুটি প্লাজাও খুলে দেওয়া হবে। গেল 18 জুলাই রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলে এক্সপ্রেসওয়ে টোল আদায় বন্ধ হয়ে যায়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুর 1:15টার দিকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিচারাঙ্গনের শীর্ষ ব্যক্তিদের সাথে এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগের পর হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং পরে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করেছেন। 1984 সালে রেফাত আহমেদ জেলা আদালতের আইনজীবী হন এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী হন 1986 সালে। নতুন প্রধান বিচারপতি 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও 2005 সালে একই বিভাগের বিচারপতি হিসাবে স্থায়ী নিয়োগ পান। শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা। রোববার দুপুরে বঙ্গভবনে সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসাবে শপথ পড়েন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডাক্তার বিধান রঞ্জন রায়। গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে ঢাকার বাইরে থাকায় সে সময় এই 2 উপদেষ্টা শপথ নিতে পারেননি। এদিকে নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুক আজম দেশের বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি। ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না বলেও জানান তিনি। আমি বলছি যে কোনো কেউ তাদের আইনের আইনত যেই হোক, কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধর্মা করতে আমরা তো সবাই খুব করি আমরা যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে সে করে ক্রিয়েট করেছে কেউ নোবডি জ্বালাও। আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার থাকে সেগুলো এইগুলো করে করা হচ্ছে। এগুলো সবাই কর্মকর্তাদের বলছি আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সবই কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। এদিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না,
বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। ভারত ও চীনের সঙ্গে সমানভাবে বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে কাজ শুরু করার কথাও জানান এই পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করবেন। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। একটা ন্যাশনালিটি রিকনসিলিয়েশনের প্রশ্ন আছে, কিন্তু সেটার মধ্যেই কিন্তু শাস্তি বিধানটাও গুরুত্বপূর্ণ। যদি অপরাধের শাস্তি না হয় তাহলে কিন্তু রিকনসিলিয়েশনের অর্থ থাকে না কোনো। আমরা চাই যে একটা পরিবেশ, শান্তির পরিবেশ, পরস্পরকে মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক দেশে, রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে। কিন্তু যারা এই অ্যাট্রোসিটি যারা করেছে, এই বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে, তাদেরকে তো শাস্তির আওতায় যেটুকু সম্ভব আনতেই হবে। সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা ব্যালান্স রিলেশনে বিশ্বাসী। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালান্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। 9 বছর পরে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। দুপুরে দিল্লি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন বিএনপির নেতাকর্মীরা। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। ওই বছরের 11 মে ভারতের অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ। 2018 সালের 26 অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে তাকে খালাস দেয় ভারতের একটি আদালত। 2001 সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাকে বিএনপি জামাত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী করা হয়েছিল। ভীতি কাটিয়ে রাজধানীর থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে ডিএমপির 50টি থানায় স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে। রাজধানী ঘুরে দেখা গেল থানায় পুলিশের পাশাপাশি পাহারার দায়িত্বে আছে সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পুলিশ জানায় প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেওয়ার কাজ শুরু করেছে তারা। পুলিশ সাধারণ মানুষের শত্রু নয় বন্ধু, তাই পুলিশের উপর হামলা না চালানোর অনুরোধ তাদের। এদিকে রাজধানীর বাইরের থানাগুলোর কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে। কাজে ফিরেছেন অনেক পুলিশ সদস্য। এরই মধ্যে রাজশাহীর থানাগুলোতে যোগ দিয়েছেন অনেক পুলিশ সদস্য। সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি হচ্ছে কাজের পরিবেশ। এছাড়া সিলেটের থানাগুলোতে সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। এদিকে খুলনার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর কর্মকর্তারা ও পুলিশ কমিশনার। এ সময় দ্রুত পূর্ণাঙ্গভাবে কাজে যোগ দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তারা। এখন চারিদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম, আপনি দেখছেন এখন চারদিক। প্রথম সংসদীয় বৈঠক আর ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নতুন রাজধানী নুসান্তারা প্রস্তুত কিনা তা জানতে স্থানটি পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। শহরের টাস্কফোর্স প্রধান চূড়ান্তভাবে পরিদর্শন করেছেন নগরীর পানি সরবরাহ ব্যবস্থার অবকাঠামো ঠিক আছে কিনা তা জানতে। দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্দোনেশিয়ার শহরটির রাজধানী হিসাবে বেশ তাড়াহুড়া করে প্রস্তুত করেছেন, কারণ অক্টোবরে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে নুসান্তারা শহরে এখনও কোনো অবকাঠামো পুরোপুরি প্রস্তুত নয়, কারণ পর্যাপ্ত বিদেশি বিনিয়োগের অভাব আর ভূমি ব্যবস্থাপনা।
বর্নিও দ্বীপের বনের মধ্যে তৈরি হয়েছে $3,200 কোটি এই অবকাঠামো। বর্তমান রাজধানী জাকার্তা থেকে যার দূরত্ব 1200 কিলোমিটার। এই শহরটির উদ্বোধন হবে 17 আগস্ট। উগান্ডার রাজধানী কাম্পালায় ভূমিধসে 2 শিশুসহ অন্তত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অনেক মানুষ। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতে ধসে পড়ে স্তূপ করে রাখা একটি ময়লার ভাগাড়। এতে আশপাশের বেশ কিছু ঘরবাড়ি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে 14 জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় রেড ক্রসের কর্মীরা। কয়েক দশক ধরে রাজধানী কাম্পালার একমাত্র আবর্জনা ফেলার স্থান এই ভাগাড়, যা একটি বড় পাহাড়ে পরিণত হয়েছে। এই ভাগাড়ের কারণে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। খেলাধুলা প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপ যথাসময়ে আয়োজনের জন্য এবং অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অক্টোবরের 3 থেকে 26 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ইস্যু খুবই আলোচনার। তাই অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই সাথে আইসিসির নিয়ম মেনে বিসিবিতে পরিবর্তনের আভাস দেন তিনি। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনূস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।